ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মধ্যযুগের ইউরোপ বা বিশ্বের ইতিহাসে মধ্যযুগের যে উত্থানের আগের ক্লাসে আমরা পড়েছি তার সেকেন্ড ক্লাস করব। এখানে আমরা দেখবো যে আগের ক্লাসে যে আমরা রোমান সভ্যতার পতন দেখেছি, আজকে আমরা সেখানে দেখবো যে রোমান সভ্যতার পতনের পেছনে যে জার্মান বর্বর জাতি তারা যে আক্রমণ হয়েছিল, তাহলে সেক্ষেত্রে জার্মানদের উত্থানের কারণগুলো কী কী এবং তার প্রভাব কী কী পড়েছিল তৎকালীন ইউরোপে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে শুধুমাত্র হিস্ট্রি প্রিপারেশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা এক্সামের জন্যই, অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্ল্ড হিস্ট্রি যেগুলো রয়েছে, যেমন টেট এক্সামে কিছু কিছু রয়েছে, এসএলএসটি এক্সামের জন্য, প্লাস আপকামিং যে পিএসসি যে টিচিং প্রফেসরের যে এক্সামগুলো হওয়ার কথা আছে সেখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিন্তু একটা মেজর পার্টে কোশ্চেন আসবে, এবং তার পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিও ক্লাসও করানো হচ্ছে, যেগুলো সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু কিছু না কিছু কোশ্চেন এসে থাকে। তো চলো আজকে যেটা টপিক সেটা আলোচনা করা যাক। মধ্যযুগে যে ইউরোপের যেটা সৃষ্টি যেটা রহস্য, সেটা রোমান এবং জার্মান উভয়েরই ক্লাসিক্যাল এবং বারবেরিয়ান এই সংস্কৃতির একটা বিচিত্র উপাদানের সার্থক মিলনের মধ্যে কিন্তু এটা লুকিয়ে আছে। তবে এই যে মিলেমিশে যাওয়া বা এদের যে উভয় যে রয়েছে সেটা যে একেবারে মিলেমিশে গিয়েছিল, তাদের মধ্যে কোনো পৃথক ঐতিহ্য ছিল না, এটা কিন্তু কখনো বলা যায় না। তবে এক্ষেত্রে খ্রিস্টান ধর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা আস্তে আস্তে যখন একটা একটা করে টপিকে এগোবো তখন সেখানে খ্রিস্টান ধর্মের ভূমিকাও দেখব। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পরেও কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য, যেটা সম্রাট কনস্টান্টাইন স্থাপিত রাজধানী কনস্টান্টিনোপলকে ঘিরে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত তার যেটা ঐতিহ্য সেটা ধীরে থাকতে দেখেছিলাম। সেখানে কিন্তু পারসিক, আরব, তুর্কি ও লাতিন জাতিগুলি দ্বারা পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্যের যারা প্রতিবেশী ছিল স্লাভ, তাদের কাছে ইউরোপীয় সভ্যতার গুরুত্ব কিন্তু বেশি পেয়েছিল। সেই হিসেবে পঞ্চম থেকে পঞ্চদশ এই যে একটা হাজার বছরের যে একটা দীর্ঘ যাত্রা ছিল, সেখানে কিন্তু পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ণ যে রূপান্তর হয়েছিল, তার ফলে কিন্তু প্রাচীন রোম সাম্রাজ্যে যেটা ঐতিহ্য, যেটা ধারক ও বাহক রূপে যতটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল ততটা না পায়নি, কিন্তু সেই জায়গায় কিন্তু সেই যে একটা গৌরব হওয়ার বা গৌরবজনক যে দায়িত্ব, সেটা কিন্তু তার একটা প্রধান দাবিদার হিসেবে কিন্তু গড়ে উঠেছিল লাতিন ইউরোপ। আর এই লাতিন ইউরোপের গঠনের পিছনে কিন্তু খ্রিস্টান ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো খ্রিস্টান ধর্মের অনুসারী হলো তাত্ত্বিক এবং আনুষ্ঠানিক উভয় বিষয়ে কিন্তু ইউরোপের মধ্যে, বা এই দুটি প্রধান যে শক্তি রোমান এবং জার্মানের মধ্যে যে বিরোধ হিসেবে বা বিরোধী পক্ষ হিসেবে দেখা গিয়েছিল, তাদের মধ্যে কিন্তু একটা কোথাও না কোথাও একটা বৈসাদৃশ্য গড়ে উঠেছিল। তাহলে এই যে আক্রমণ ছিল, এর যে প্রেক্ষাপট কী ছিল? মধ্যযুগের আদি, মধ্য এবং শেষ পর্বে রোমান এবং গ্রিক অর্থোডক্স যে চার্চ একে অন্যের পরিপূরক হয়নি, বরং সে জায়গায় প্রতিযোগী হিসেবে তাদের কার্যক্ষেত্রে বা তাদের মধ্যে ব্যবহার দেখা গিয়েছিল। এছাড়াও সপ্তম ও অষ্টম শতকে মুসলমান শক্তির যে আশ্চর্যজনকভাবে যে বিস্তার ঘটেছিল, তার ফলে কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের জীবনেও কিন্তু একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ যেটা দেখা গিয়েছিল যে একই মহাদেশের মধ্যে পূর্ব এবং পশ্চিম দেশগুলির মধ্যে ব্যবধান কিন্তু ক্রমশ তৈরি হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। শুধু তাই নয়, 476 খ্রিস্টাব্দে যখন আমরা দেখি যে রোমের যে শেষ সম্রাট রোমুলাসের ওপর যে বর্বরদের আক্রমণ বা তার সিংহাসনচ্যুতি, সেটাও কিন্তু যে হঠাৎ করে কোনো ঘটনা বা আকস্মিক ঘটনা ছিল সেটা কিন্তু ছিল না। রোমান সাম্রাজ্যে জার্মানদের যেটা অনুপ্রবেশ, সেটা কিন্তু অনেক পূর্ব থেকেই শুরু হয়ে গিয়েছিল। এমনকি খ্রিস্টীয় প্রথম শতকে তৎকালীন যিনি ঐতিহাসিক ট্যাসিটাস ছিলেন, তিনি কিন্তু রোমান সাম্রাজ্যের সীমান্তে যে বর্বরদের উৎপাদের কথা কিন্তু তিনি তার রচনায় এর আগেই উল্লেখ করেছেন। তাহলে সেক্ষেত্রে বলা যায় যে রোমান এবং জার্মানদের যেটা পারস্পরিক যে সম্পর্ক ছিল বা পরিচয় ছিল, সেটা কিন্তু অনেক বেশি পুরনো ছিল, এবং উভয় পক্ষের মধ্যে সেই সময় কোনো বড় আকারের সংঘর্ষ দেখা না দিলেও ছোটোখাটো সংঘর্ষ বা বিবাদ কিন্তু প্রায় সময়ই দেখা যেত।
এবং তার ফলে রোমান সাম্রাজ্যের বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বিবাদ কিন্তু লেগেই থাকতো। তাই সেই হিসেবে রোমান সভ্যতা ও সংস্কৃতির উপরে কিন্তু একে অপরের অর্থাৎ বর্বরদের বা জার্মানদের প্রভাব কিন্তু ছিল, বিস্তার ছিল, কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। তো সেই হিসেবে কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব যে এর কারণগুলো কী কী এবং তার পাশাপাশি কিন্তু তার প্রভাব কী কী। প্রথমেই আমরা দেখব যে জার্মানদের যে উত্থান বা তাদের আক্রমণের কারণগুলো কী কী। তো জার্মানদের উত্থানের প্রধান যেটা কারণ ছিল সেটা হচ্ছে প্রাকৃতিক। পঞ্চম শতাব্দীর অনেক আগে থেকেই যে প্রাকৃতিক কিছু পরিবর্তন দেখা দিয়েছিল এবং যেটা জার্মানদের যে বসতি যে স্থান ছিল সেখানে প্রকৃতি তাদের প্রায় প্রতিকূল হয়ে গিয়েছিল এবং সেই ক্রূর প্রকৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ইউরোপের দক্ষিণ দিকে জার্মান জাতির বিভিন্ন শাখা, তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গিয়েছিল এবং সেই শাখা উপশাখাগুলো বিপুল সংখ্যায় কিন্তু বিভিন্ন ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু বসবাস করতে শুরু করেছিল। কিছু কিছু ক্ষেত্রে তারা আত্মরক্ষার তাগিদেও কিন্তু রোমানদের বিভিন্ন উন্নত জীবনযাত্রার দিকে আকৃষ্ট হয়েছিল এবং তার ফলে তারা চলে এসেছিল। সেকেন্ড কী ছিল? রোমান সংস্কৃতির আস্বাদের লোভ। রোমান সভ্যতা সংস্কৃতি ধ্বংস করার পরিবর্তে তাদের যে উন্নত, যেহেতু তারা প্রাকৃতিক দিক থেকে ছড়িয়ে অর্থাৎ তাদের বসবাসের জন্য তারা একটা স্থায়ী জায়গা খুঁজছিল, সেখানে তাদের একটা ভালো অর্থনীতির সামনে এসে তাদের উপার্জনের বিভিন্ন বিষয় ছিল। তো সব ক্ষেত্রে যে তারা শুধুমাত্র আক্রমণের তাগিদে এসেছিল তা নয়, তারা কিন্তু রোমান সভ্যতা সংস্কৃতি, যে উন্নত সভ্যতা সংস্কৃতি ছিল, তার যে লাভ, তার যে আস্বাদ, সেইগুলি পাওয়ার লোভেও কিন্তু তারা এখানে এসেছিল এবং এই যে সংস্কৃতি তার একটা অংশীদার হওয়ার ইচ্ছাও কিন্তু তাদের মধ্যে ছিল। এবং তার ফলে কী হয়, সেই সময় যেহেতু রোমান সভ্যতা সংস্কৃতি সমাজ অর্থনীতি সবই উন্নতি পজিশনে ছিল, তাহলে সেক্ষেত্রে তাদের মতো বর্বর জাতি না, প্রথমে তারা বর্বরতা না দেখালেও তারা তাদের পক্ষে এখানে বসতি স্থাপন করা কিন্তু খুব সহজলভ্য হয়ে গেছিলো। নেক্সট কি? দাস বিদ্রোহ। আমরা এর আগে রোমান সাম্রাজ্যের পতনের কারণে দেখেছি যে দাস বিদ্রোহ বা দাসদের একটা খুব বড় ভূমিকা ছিল, কারণ রোমান সমাজ এবং অর্থ ব্যবস্থায় দাসদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে দাসশ্রমের উপরে রোমান রাষ্ট্র ও সমাজ নির্ভরশীল ছিল, পরবর্তীকালে দেখা গিয়েছিল কি সেই দাসেরাই কিন্তু রোমান সাম্রাজ্যের বিভিন্ন জায়গাগুলো থেকে তারা বিদ্রোহ দেখা দিয়েছিল এবং এই বিদ্রোহগুলোকে কোনো না কোনোভাবে এই বর্বররা বা এই জার্মান জাতিরা সেই সুযোগকে কাজে লাগিয়েছিল। এই দাস, যারা বিদ্রোহী দাস ছিল, তারা তাদের সেনাবাহিনীতে স্থান দিয়েছিল এবং তারা যেহেতু দাসরা যেহেতু রোমান সাম্রাজ্যের পুরো সব কিছু তারা জানতো, কারণ একটা সমাজ বা একটা অর্থনীতি বা একটা দেশের ভিত্তি যখন তারা ছিল, তার মানে তারা তার সব কিছু নাড়ি নক্ষত্র জানতো এবং সেই হিসেবে রোমানদের ভিতরে অ্যাটাক করার জন্য যে ইনফরমেশান, ভিতরে যে ইনফরমেশান, সেগুলো কিন্তু খুব সহজেই দাসদের কাছ থেকে তারা পেয়ে গিয়েছিল। নেক্সট হচ্ছে কি? রোমান সেনাবাহিনীতে জার্মানদের বিপুল সংখ্যায় নিয়োগ। পারস্পরিক পরিচয় গড়ে তোলার ব্যাপারে রোমান সেনাবাহিনীতে ফৌজদারি হিসেবে কিন্তু প্রচুর জার্মানরা কিন্তু রোমান সেনাবাহিনীতে নিয়োগ হতো এবং পরবর্তীকালে কি হয়, যখন বর্বরদের আক্রমণ হয় তখন সেখানে জার্মানদের যে নীতি ছিল বা তাদের বলা যায় যে তারা তাদের জাত ভাইদের এগেনস্টে বিদ্রোহ করতে রাজি হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোমান বাহিনী বর্বরদের আক্রমণে পরাজিত হওয়া কিন্তু খুব স্বাভাবিক ঘটনা ছিল। সীমান্ত প্রদেশে বসবাসের অনুমতি, যেটা আগেও আমরা দেখেছি, এবার আবার বলছি যে কখনো কখনো নতুন এই বর্বর আক্রমণে একটা কি বলবো, রোমান সম্রাটদের মনে হয়েছিল যে কোনো সময় যদি বর্বর জাতির আক্রমণ করে, কারণ জার্মানরা তো প্রচুর শাখা উপশাখায় বিভক্ত হয়ে গেছিলো, তো অন্য কোনো জার্মান শাখা যদি বা উপশাখা তাদের উপর আক্রমণ করে, সেই ভয়ে অনেক সময় রোমান সাম্রাজ্যের অধিপতিরা কী করেছিলেন যে অন্য জার্মান জাতিদের তাদের সীমান্তে বসবাস করার তারা অনুমতি দিয়েছিলেন, অর্থাৎ একে অপরকে যাতে প্রোটেক্ট করবে সেই হিসেবে। কিন্তু পরবর্তীকালে যখন দেখা দিয়েছিল, কারণ জার্মানদের মধ্যে তারা নিজেদের মতো যতই বিভেদ থাক না কেন, কিন্তু যখন শত্রুপক্ষের ওপর চড়াও হতে হবে তখন কিন্তু তারা সবাই নিজেদের একই জার্মান জাতি হিসেবে মনে করত। সেই হিসেবে এই কারণটাও কিন্তু রোমান সাম্রাজ্যের পতনে এবং বর্বর বা জার্মানদের উত্থানের অন্যতম একটা কারণ হিসেবে দাঁড়িয়েছিল। লাস্ট হচ্ছে জাতিগত বিভেদ।
চতুর্থ শতকের শেষার্ধ ও পঞ্চম শতকের প্রারম্ভে স্টিলিকো নামক যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু রোমান সাম্রাজ্যের ভাগ্যবিধাতা হয়ে উঠেছিলেন। তিনি কিন্তু জাতিতে রোমান ছিলেন না, তিনি কিন্তু ছিলেন জাতিতে ভ্যান্ডাল। আবার রোম সম্রাট রোমুলাসকে যিনি সিংহাসনচ্যুত করেন বা সেনানায়ক হিসেবে যিনি ইতিহাসে পরিচিতি লাভ করেন, সে অ্যাডোভেকারও কিন্তু ছিলেন, তিনি বর্বর জাতি উদ্ভূত। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ইতালিতে অ্যাডোভেকারের প্রাধান্য লুপ্ত করে যে অস্ট্রোগত যে সেনানায়ক রাজা থিওডরিক আপন কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন, তিনি কিন্তু ছিলেন আবার রোমান সাম্রাজ্যের বড় অনুরাগী। তাহলে এইভাবে কিন্তু একটা জাতিগত বিভেদ কিন্তু তাদের মধ্যে প্রায় সময় দেখা যেত, এবং এটাই কিন্তু উভয় সাম্রাজ্যের মধ্যে বিরোধের একটা পরবর্তীকালে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হচ্ছে হুন আক্রমণ। দক্ষিণ পূর্ব দিক থেকে বর্বরদের রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে প্রবেশের অপর একটি কারণ ছিল, সেটা হচ্ছে ভয়ঙ্কর হুনদের আক্রমণ। যে সমস্ত জার্মানরা তৃতীয় ও চতুর্থ শতকে দক্ষিণ পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করেছিল, বিশেষ করে অস্ট্রোগত ও ভিসিগতরা, তারা কিন্তু একসময় মধ্য এশিয়া থেকে যারা হুন এসেছিল, এবং এই হুনদের যেটা স্পেশালিটি ছিল, তারা সংখ্যা ছিল প্রচুর এবং তাদের স্পিড ছিল প্রচণ্ড বেশি। তো সেই হিসেবে কিন্তু তারা চতুর্থ শতকের মধ্যবর্তী সময় এই হুনদের আক্রমণে তারা কিন্তু আস্তে আস্তে ক্রমশ রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে প্রকাশ করতে থাকে। এই হুনদের এত বেশি গতিকে কিন্তু যিনি ফার্ডিনান্ড নট বলে একজন ঐতিহাসিক ছিলেন, তিনি কিন্তু এথনিক সাইক্লোন হিসেবে হুনদের বর্ণনা করেছেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এথনিক সাইক্লোন হিসেবে হুনদের কে বর্ণনা করেছেন, তাহলে কিন্তু হবে ফার্ডিনান্ড লট। এরপরে এই যে বর্বরদের অর্থাৎ ভিসিগতদের কাছে 378 খ্রিস্টাব্দে অ্যাড্রিয়ানোপলের রোমান সেনাবাহিনীর উপর প্রথম পরাজয় ঘটে। এরমভাবে আস্তে আস্তে কিন্তু হুন আক্রমণের ফলে জার্মানরা অর্থাৎ বিশেষ করে অস্ট্রোগত এবং ভিসিগতরা কিন্তু ক্রমশ রোমান সাম্রাজ্যের অন্তর্গত হতে শুরু করে, এবং এই ঘটনা আস্তে আস্তে কিন্তু পঞ্চম শতাব্দী শেষ হওয়ার আগেই বলা যায় যে অস্ট্রোগতরা ইতালিতে, ফ্রাঙ্ক, বার্গেন্ডিয়ান ও ভিসিগতরা গোল দেশে, এবং ভিসিগতদের আরেকটি শাখা আইবেরিয়ান উপদ্বীপে, ভ্যান্ডালগণ উত্তর আফ্রিকা এবং অ্যাঙ্গেলে, স্যাকসন ও জুডরা ব্রিটেনে নিজেদের একটা নির্দিষ্ট এবং সুদৃঢ়ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে নেয়। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে এই যে দেখো এখানে রোমান এম্পায়ার রয়েছে, এবং এখানে জার্মানরা থাকতো, এখানে গথসরা থাকতো, দেখো এখানে গথসরা থাকতো, এখানে গথসরা থাকতো, এবং আস্তে আস্তে যখন হুনরা যে স্প্রেড করছে, এই যে রেড যে পুরো এরিয়াটা আছে, এখানে কিন্তু হুনরা আস্তে আস্তে স্প্রেড করছে। স্প্রেড করার ফলে তারা আস্তে আস্তে কি হচ্ছে, এদিকে রোমান এম্পায়ারের দিকে চলে আসছে, এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যেটা পঞ্চম শতাব্দী পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সেটা যেটা তোমাদের বললাম। তাহলে এই তো গেল এদের উত্থান বা এদের আক্রমণের কারণগুলো কি। এর প্রভাব কি পড়েছিল? জার্মানদের এই যে উত্থানের প্রধান প্রভাব পড়েছিল ধার্মিক দিক থেকে। এই যে নবাগত বর্বরদের সঙ্গে খ্রিস্টান রোমানদের একটা ধর্মীয় পার্থক্য এবং রীতিনীতি একটা পার্থক্য তো ছিলই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু উভয়ের মিলনেরও কিন্তু একটা সুযোগ ঘটেছিল বলা যায়। ধর্মীয় ব্যাপারে ভ্যান্ডালগণ প্রথমে চূড়ান্ত অসহিষ্ণুতার পরিচয় দিলেও গথরা কিন্তু এই মতবাদ ছাড়তে চায়নি, এবং এর ফলে কি হয়েছে, পরবর্তীকালে ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান এবং পেগানদের মিলন সম্পূর্ণ হয়েছিল। এছাড়া যেমন ক্লভিস নামক একজন নেতা ছিলেন, প্রথমে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে সক্ষম হওয়ায় অন্যান্যদের মধ্যেও যে বসে আনা সেটা কিন্তু অনেকটাই সহজ হয়েছিল। পঞ্চম শতকে একজন ফ্র্যাঙ্ক আরভোগাস্ট বিশপ পদে তিনি নিযুক্ত হন, এবং অ্যাংলো স্যাক্সনদের মধ্যে থেকে তিনি বহু প্রচারক জার্মানিতে বিধর্মীদের ধর্মান্তরিত করার কাজে আত্মনিয়োগ করেন। এইভাবে আস্তে আস্তে কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারিত হতে থাকে। নেক্সট হচ্ছে সামরিক ক্ষেত্র। বর্বর সমন্বয়কদের মধ্যে রোমান সৈন্যাধ্যক্ষদের পরিচয় ও বিভিন্ন রণাঙ্গনে একই পক্ষে যুদ্ধবিগ্রহ পরিচালনার কাজে নিযুক্ত হওয়ার ফলে তাদের মধ্যেও কিন্তু একটা নৈকট্য বোধ সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে বর্বর সেনানায়কদের পক্ষে একটা সামরিক অভিজাত সম্প্রদায় গঠন করাও কিন্তু সম্ভব হয়েছিল বা গড়ে উঠেছিল বলা যায়। নেক্সট হচ্ছে সামাজিক ক্ষেত্রে। রোমান ও বর্বরদের সামাজিক বিন্যাসের মধ্যে মৌলিক কতগুলি সাদৃশ্য বা মিল ছিল। উভয় সমাজের উপরেই
কিন্তু উপরের স্তরে বিশেষ সুবিধাভোগী এবং প্রভাবশালী ভূস্বামীদের একটা প্রতিপত্তি ছিল এবং নিচের স্তরে দাস শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে রোমান সাম্রাজ্যের দাস ব্যবস্থা যতটা চরম আকার নিয়েছিল বর্বরদের বা জার্মানদের মধ্যে ততটা না নেওয়ায় সেখানে কিন্তু দাস বিদ্রোহের কোনো উদাহরণ পাওয়া যায় না। তবে হ্যাঁ, বর্বররা সুযোগ পেলে কখনো কখনো বিদ্রোহী দাসদের তাতার ভূমিকায়, অর্থাৎ তাদের সাহায্যকারী এই ভূমিকা না নিলেও তাদের সেনাবাহিনীতে যোগদান করার সুযোগ কিছু কোনো কোনো সময় প্রদান করেছিলেন। সেটা কি হিসেবে? রোমান সাম্রাজ্য আক্রমণ করার স্বার্থ হিসেবে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক কারণ। ছোট ছোট যে ক্ষেত খামারের মালিকানার ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে কোনো রকম বিশেষ পরিবর্তন হয়নি। তবে হ্যাঁ, বিশাল আকারের ভূ সম্পত্তিগুলি হাত বদল হয়ে গেছিল এবং কোথাও কোথাও এই জাতীয় ভূ সম্পত্তিগুলি কিন্তু দেশের অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক হয়ে পড়েছিল। এই ধরনের কৃষিক্ষেতগুলি আকারে 100 থেকে কয়েক হাজার একর পর্যন্ত ছিল এবং এগুলি ছোট ছোট ক্ষেত খামারে বিভক্ত করে শর্ত সাপেক্ষে কৃষকদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। আইনগত কি? রোমান রাষ্ট্রের সবচেয়ে বেশি স্থায়ী ও মূল্যবান যেটা সৃষ্টি ছিল সেটা কিন্তু ছিল তার সুবদ্ধ ও বিশাল আইনাবলী। আর সুদীর্ঘকাল ধরে এই প্রচলিত রীতিনীতিগুলোকেই বর্বর গোষ্ঠীগুলিও কিন্তু পরবর্তীকালে আইনের মর্যাদা দিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু পশ্চিম ইউরোপের যে বিভিন্ন বসতি স্থাপন ছিল সেখানে কিন্তু প্রচলিত ও সম্মানিত রোমান আইনগুলিকে তারাও কিন্তু খুব সহজে এবং সাদরে গ্রহণ করে নিয়েছিল। এর ফলে ভিসিগত শাসক অ্যালরিক এবং বার্গান্ডি রাজা গান্ডোবারে যে মতো কোনো জার্মান শাসক রোমান আইনের ব্যবহার করে কিন্তু সেই সময় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। নেক্সট কি? বাণিজ্যিক। আমরা এর আগে রোমান সাম্রাজ্যের বাণিজ্য সম্পর্কে আগের ক্লাসে পড়েছি। যারা সেই ক্লাসটা করনি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো রোমান সাম্রাজ্য কী ছিল? নাগরিক সভ্যতা। সেখানে তার পাশাপাশি কিন্তু তারা ভূমধ্যসাগরের অবস্থানের যে কী বলবো যে লাভ সেটা তারা পুরোপুরি নিয়েছিল। সামুদ্রিক বাণিজ্যে তারা যথেষ্ট উন্নতি করেছিল। কিন্তু বর্বর জাতিদের জীবনযাত্রা যেহেতু অনেকটা গ্রাম্য ছিল, তাহলে তার ফলে কি যে প্রাচীন নগরের রোমের যে নগরের যে একটা শাশ্বত রূপ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ অস্ত্রগতের দীর্ঘস্থায়ী আক্রমণের ফলে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং তার পাশাপাশি কিন্তু নাগরিক সভ্যতার পাশাপাশি গ্রামীণ সভ্যতার বিকাশ, অর্থাৎ কৃষির দিকে ফোকাসটা বেশি চলে গেছিলো এবং তার ফলে কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু অনেকটা সংকুচিত হয়ে গেছিলো এবং বাণিজ্য কেন্দ্রগুলোর গুরুত্ব কিন্তু খুব দ্রুত হ্রাস পেয়েছিল। এবং শুধু তাই নয়, ইউরোপে উল্লেখযোগ্য নগরের সংখ্যাও কিন্তু দ্রুত হারে কমে যায় এবং এই রূপান্তর কিন্তু স্থায়ী হয়েছিল প্রায় 1 দশক পর্যন্ত। লাস্ট কী হবে? ভাষাগত ক্ষেত্রে রোমান জার্মান সমন্বয়ের ক্ষেত্রে একটি স্পষ্ট প্রকাশ দেখা গিয়েছিল মধ্যযুগে লাতিন ভাষার রূপান্তরের মধ্যে। 5ম শতকের মধ্যেই বহিরাগত ও ভিন্নভাষীদের প্রভাবে লাতিনের ভাষার যে শব্দভাণ্ডার আছে সেখানে শুধু শব্দভাণ্ডার নয়, তার উচ্চারণে, তার বাক্য বিন্যাসে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। কথা এবং সাহিত্যে, সরকারি কাজে ব্যবহৃত লাতিন ভাষার মধ্যে বিভিন্ন ধরনের মিল ক্রমশ ক্ষীণ হয়ে গেছিলো, অর্থাৎ অরিজিনাল ল্যাটিন আর মিশ্রিত ল্যাটিনের মধ্যে যে ডিফারেন্স সেটা খুব সূক্ষ্ম হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক ক্ষেত্রে এমন হয়ে গেছিলো যে সাহিত্য রচয়িতাদের মধ্যেও ভাষার বিশুদ্ধতা রক্ষা করার জন্য তাদেরও সমস্যা হতো এবং বিশুদ্ধ যারা লাতিন সাহিত্যিক ছিলেন তারাই কিন্তু এই বিষয়ে যথেষ্ট বেশি সতর্কতা অবলম্বন করেন। বিস্তীর্ণ অঞ্চলে এবং বিভিন্ন যে প্রভাব রয়েছে তার স্পর্শে যে কথ্য লাতিন ভাষা সেটাও কিন্তু ক্রমশ জনপ্রিয় এবং ঐশ্বর্যশালী হয়ে ওঠে। ফলে লাতিনের আদি ও অকৃত্রিম রূপটি কিন্তু কিছু নির্দিষ্ট বা মুষ্টিমেয় শিক্ষিত যাজক সমাজের মধ্যেই কিন্তু সেটা সীমাবদ্ধ হয়েছিল এবং তার যে প্রসার সেটা কিন্তু পুনরায় দেখা গিয়েছিল ক্যারোলিঞ্জিয় যে রেনেসাঁস হয়েছিল তার মাধ্যমে। পরে যখন আমরা ক্যারোলিঞ্জিয় শাসন পড়ব, সেই রেনেসাঁস পড়ব, সেখানে দেখব অর্থাৎ ক্যারোলিঞ্জিয় রেনেসাঁসের পূর্ব পর্যন্ত এই যে মিক্স ল্যাটিন সেটাই কিন্তু বেশি প্রচলিত হয়েছিল এবং যেটা অরিজিনাল ল্যাটিন ছিল সেটা কিন্তু শুধুমাত্র যাজকদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।